আমরা দেখেছি গতকাল থেকে এখনো পর্যন্ত পুলিশের লাঠিচার্জ এবং তার প্রতিবাদে আজ কলকাতা থেকে জেলায় দফায় দফায় বিক্ষোভ অনশন এসএসসি ভবনের সামনে। যাদবপুরে যখন অধ্যাপক এবং প্রাক্তন উপাচার্য আমাদের শিক্ষা ব্যবস্থায় ওমপ্রকাশ মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ কুৎসিত নোংরাভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। বিষয় হচ্ছে শিক্ষক তাদের প্রতি যে সামাজিক মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধ থেকেই কোনো একটা শিক্ষকের গায়ে হাত তোলা বা লাথি মারাটা আমরা আমাদের যে ভারতীয় সমাজ ব্যবস্থা সেখানের যে মূল্যবোধ, তাতে আমরা পা দিয়ে কোনো কিছু ঠেলা বা পায়ের ব্যবহার একটা অঙ্গ হিসাবে সেটাকে আমরা অসম্মানজনক বলেই ছোটবেলা থেকে শিখে এসেছি। এবং যারা ওটাকে জাস্টিফাই করে এটাকে ঠিক করার চেষ্টা করছেন, আসলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি। যেটা কুণাল ঘোষ বললেন আমি একেবারেই একমত। লাঠির রকম ফের হয় না, যে কুণাল ঘোষকে লাথি মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, সেটা উচিত হয়নি। আমি একটা কথা বলি, প্রশ্ন যদি আজকে এটা হয়ে থাকে শিক্ষকদের ওপর, আমি তন্ময়দার একটা কথার সাথে বা ওর স্পিরিটের সাথে আমি একমত যে শিক্ষক সে তিনি পক্ষেই হন কি বিপক্ষে হন না কেন, তার সঙ্গে অছাত্রসুলভ আচরণ করা যায় না বা সেটাকে সমর্থন করা যায় না। তাহলে হঠাৎ করে ওমপ্রকাশ মিশ্র থেকে কেন শুরু হবে আলোচনাটা? আমি আসছি ওমপ্রকাশ মিশ্রে, দিবাকর মাহাতো দিয়ে আলোচনাটা শুরু হোক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মাওবাদীদের হাতে খুন করিয়ে 2010 সালে সেপ্টেম্বর মাসে প্রথম পাতায় খবরের কাগজের প্রথম পাতায়, কাগজের নাম করেও বলতে পারি আপনি অনুমতি দিলে, আনন্দবাজারের প্রথম পাতায় খবর বেরিয়েছিল মাওবাদীদের হাতে গুলি খেয়ে শুয়ে আছেন, হাতের কলমটা হাতে ধরা রয়েছে। তাহলে সেই দিবাকর মাহাতোর লাশ থেকে আলোচনাটা শুরু হোক, যে শিক্ষককে মেরেছিলেন। আলোচনাটা শুরু হোক রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে দিয়ে, যাকে তৃণমূল ছাত্র পরিষদের ছোট্ট ছোট্ট মিষ্টি দামাল ছেলেগুলো ক্যাঁত করে লাথি মারছিল, গাছে বেঁধে পেটাচ্ছিল, সেখানেই গল্প শেষ হলো না। তারপরে সেটাকে জাস্টিফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে টেনে এনে বললেন যে এটা ওদের ভুল করার বয়স, এটা হচ্ছে ওদের রাইট টু ব্লান্ডার। রায়গঞ্জ কলেজের প্রিন্সিপাল নন, ওমপ্রকাশ মিশ্রের মতো একজন মোলেস্টেশনে অভিযুক্ত, তিনিই খালি অধ্যাপক। আমি 3 নম্বর উদাহরণ দিচ্ছি, যাদবপুরের তপন দাশগুপ্ত, ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সঙ্গেই লাগোয়া যে স্কুলটা, সেই স্কুলের হেড স্যারকে তপন দাশগুপ্ত ঠাস করে কানের গোড়ায় থাপ্পড় মারছেন, আপনারা প্রত্যেকে দেখাননি 24 ঘন্টা সহ সমস্ত মিডিয়া। কি শাস্তি হয়েছে তপন দাশগুপ্ত বিরুদ্ধে? তারপরে তিনি বছরের পর বছর তৃণমূলের প্রার্থী হচ্ছেন এবং কাউন্সিলর হচ্ছেন। অতএব আলোচনা যদি হতেই হয় না, তাহলে ওইখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। এবং ওমপ্রকাশ মিশ্রের ক্ষেত্রে আমি যেরকম বললাম, কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি তার একাধিক ছাত্রী মোলেস্টেশনের অভিযোগ করেন, মাঝরাত্রিবেলা হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ করেন, এবং একটা বিক্ষোভের সময় তিনি ছাত্রীদের বিরুদ্ধে কুৎসিত অঙ্গভঙ্গি করবেন, তার অভিযোগ ওঠে, তাহলে ছাত্রছাত্রীরা তাকে খুব একটা শিক্ষক হিসেবে সম্মান করবেন না, এটাই স্বাভাবিক। আমি শেষ একটা কথা বলি তোমাকে, দেখো সভ্য, সমস্যাটা কি জানো তো, আমাদের মানে শিক্ষকতার মতো একটা মহৎ পেশা না, আমরা ছোটবেলা থেকে তুমি আমি আমরা প্রত্যেকেই এটা জেনে বড় হয়েছি যে বাবা মার পরে আমার যদি পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন আমার শিক্ষক। শিক্ষকতার মতো একটা মহৎ পেশাকে কতগুলো চোর চাকরি বিক্রি করে এমন একটা জায়গায় এনে ফেলেছে না, সামগ্রিকভাবে এটা দুর্ভাগ্যজনক। কিন্তু শিক্ষক সমাজের সম্মানটাই খুব নিচের দিকে চলে যাচ্ছে। এর জন্য শিক্ষকরা দায়ী নন, এর জন্য দায়ী হচ্ছে এই চোরগুলো। তুমি চিন্তা করো, রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ক্যামেরার মানে মিডিয়া রয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখবে, একজন করে টিচারকে ডেকে জিজ্ঞেস করছে, এই তুমি যোগ্য নাকি অযোগ্য? আমি বলছি এই যদি অবস্থা হয়ে যায় শিক্ষকদের, আপনি সরকারি কর্মচারীদের নিয়ে মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এর আগের একটা মিটিং, এবং যে সরকারি কর্মচারীদের মধ্যে সিংহভাগই হচ্ছে শিক্ষক, স্কুল কলেজ ইউনিভার্সিটির, আপনি তাদেরকে এই বলে সম্বোধন করছেন কি, ডিএ ঠিক সময় মতো দেওয়ার সময় দিয়ে দেবো, ঘেউ ঘেউ করলে হবে না। যাদেরকে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন আমার মাননীয় সহকর্মী বৃন্দ বলে সম্বোধন শুরু করতেন, সেই শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়ে গেলেন ঘেউ ঘেউ করা কুকুর। এবার আপনি শিক্ষকদেরকে ঘেউ ঘেউ করা কুকুর বলবেন, তারপরে ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের জন্য সম্মান আশা করবেন, আপনি একজন শিক্ষককে নিয়োগ করবেন, তারপরে দেখা যাবে সে ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে তারপর সে শিক্ষক হয়েছে। সামগ্রিকভাবে এর ফলে শিক্ষক সমাজের সম্মানটাকেই আপনারা একেবারে অন্তর্জয়ী যাত্রায় পাঠিয়ে দিচ্ছেন। বাংলার মাটিতে আদালত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনীতি হয় না। যারা মানুষের পাশে থাকে, বাংলার মানুষ তাদের পাশে থাকে, সেটা আগেও প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হবে। এবং যদি কেউ দোষ করে থাকে, যারা অযোগ্য, কেউ চুরি করলে তার শাস্তি হবে, কিন্তু তার জন্য যারা ছাড়া পেয়ে গেল
মানুষের শাস্তি না হয়, আপনার জনসভা শুনতে আসেনি, এবার আপনি পাল্টা কথা শুনেন। সেটা চিন্তা প্রথম করা কথা হচ্ছে প্রয়োজন। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 2016 থেকে 2025 9 বছর সময় পেয়েছেন। আমি যদি আমি লাস্ট কয়েক বছর ছেড়েও দিই, হাইকোর্টের রায় আসার পরবর্তী সময়টা ছেড়েও দিই, তাহলেও মোটামুটি 7-7.5 বছর সময় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে শাস্তি দেওয়ার জন্য। এইটাই অবাক লাগছে, এবং এই প্রশ্ন খালি তৃণমূলের কাছে নয়, তৃণমূল চোর চিটিংবাজদের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী, এই নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু আদালতের কাছেও আমাদের এটা একটা প্রশ্ন সত্যি সত্যি মানে এবং আমরা চাইবো যে এই উত্তরটাও আমরা যেন পাই। যারা চাকরি পেলেন তারা চাকরি হারালেন, যারা চাকরি কিনলেন তারাও চাকরি হারালেন, কিন্তু যারা চাকরি বেচলেন তাদের কোনো শাস্তি হবে না। যারা চাকরি কিনেছে তারা তাদের টাকাটা ফেরত দেবে, কিন্তু তৃণমূলের যে নেতাগুলো চাকরি বিক্রি করেছে তারা সেই বিক্রির টাকাটা হজম করবে, তাদের কোনো শাস্তি হবে না। এবং আমি যে কথাটা এর আগের বার বলছিলাম সভ্য, সুতরাং এই যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যে শাস্তি হবে, আরে ভাই পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে কেন্দ্রীয় এজেন্সির কথা বলছে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার খাটের তলা থেকে টাকাটা ইডিকে খুঁজে বার করতে হলো কেন, সিবিআইকে খুঁজে বার করতে হলো কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন খুঁজে বার করতে পারলো না? যদি খুঁজে বার করতো তাহলে আমরা বুঝতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা রয়েছে, এই দুর্নীতির সঙ্গে উনি যুক্ত নন। তার বদলে যে কুণাল ঘোষকে এখন তোমরা দেখাচ্ছ, এই কুণাল ঘোষ তো আজ থেকে 1 বছর আগে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছে, জাল শিক্ষক নিয়োগ হচ্ছে, দল সব জানতো, দলের এটা পুরো জানাশোনার মধ্যে দুর্নীতি হয়েছে। আমি তোমাকে একটা ছবি দেখাই, বারাসাতের চৈতালি ভট্টাচার্য তৃণমূলের কাউন্সিলর 28 নম্বর ওয়ার্ড, এটাকে নিয়েও খুব বড় করে খবর হয়েছিল, তোমাদের অনেকের মনে থাকবে। 2 বছর আগে তিনি হোর্ডিং লাগিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে। তিনি পেশায় শিক্ষিকা, তাই সেই ছবিটা আমি দেখাচ্ছি যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। গোটা বারাসাত জুড়ে তিনি হোর্ডিং লাগিয়েছিলেন, তার পরিচয় দিয়েছেন কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য, বারাসাত 28 নম্বর ওয়ার্ড, শিক্ষিকা, ব্র্যাকেটে 2006 সালে নিয়োগ। যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি শিক্ষিকা হোর্ডিংয়ে দিয়েছেন, তারপরে আপনাকে ব্র্যাকেটে লিখে দিতে হচ্ছে কেন 2006 সালে নিয়োগ? তৃণমূলের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য বলছেন যে আসলে তৃণমূল জমানায় শিক্ষকতার চাকরি পেয়েছি, শুনলে অনেকে ভাবছে বোধহয় আমি জাল শিক্ষক, তাই আমি জানিয়ে দিলাম আমার নিয়োগ বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে, যাতে লোকে আমাকে ভুল না বোঝে। আমি এইটাই বলছি যে শিক্ষকতার মতো একটা মহৎ পেশার সম্মানকে আজকে আপনারা এই জায়গায় এনে ফেলেছেন। আচ্ছা, তন্ময়ের কাছে উত্তর নিয়ে তারপর সুপ্রিয় কাছে আসে। তন্ময়দা, না, আমার শুধু সদরূপের কাছে একটাই জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে এই দুর্নীতি হয়েছে তাই নিয়ে কথা হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, আদালত গ্রাহ্য যা যা ডকুমেন্ট পাওয়া গেছে সেই ডকুমেন্টের ভিত্তিতে আদালত রায় দিয়েছে, সেই আদালতের প্রতি সম্মান জানিয়েও আমি রায়ের ব্যাপারে যা বলা সেটা বলেছি। কিন্তু আমার একটাই প্রশ্ন থাকবে সদরূপের কাছে, সদরূপ আগে এটা তোমাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা বলো যে যারা চাকরি হারিয়েছেন তোমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? অর্থাৎ তোমরা কি মনে করো যে এই সিস্টেমে যদি ভুল থেকে থাকে তার জন্য যারা চাকরি হারিয়েছে তারা কি দোষী? তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, পলিটিক্যাল বলতে হবে হ্যাঁ তোমরা এদের পক্ষে না বিপক্ষে। একটা প্রশ্ন 3 বার করলে কি প্রশ্নের জোর বাড়ে? উত্তরটা শোনা ধৈর্য ধরুন। আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে, যারা চাকরি কিনেছেন তাদের বিরুদ্ধে, যারা চাকরি বিক্রি করেছেন আরো বেশি করে তাদের বিরুদ্ধে। এবার প্রশ্নটা আসবে, অতএব যারা ন্যায্য চাকরি হারিয়েছে তাদের জন্য আমরা কি ভাবছি? আমাদের পরিষ্কার দাবি হচ্ছে সরকারের কলার ধরে বাপ বলে ওএমআর শিট জমা দিতে বাধ্য করা, যাতে কিনা সেগ্রিগেটেড লিস্ট, যা কিনা হাইকোর্ট চেয়েছে সরকার দেয়নি, সুপ্রিম কোর্ট চেয়েছে সরকার দেয়নি, সেই সেগ্রিগেটেড লিস্ট সামনে আসে। আজকে এসএসসি চেয়ারম্যান নেকামি করে বলছেন যে না এখনো মিরর ইমেজ পাওয়া যাবে ওএমআর শিটের, পাওয়া যাবে। তাহলে একদিন ধরে কি করছিল? গাবজাল দিচ্ছিল একদিন ধরে, কেন এতবার চাওয়ার পরে দেয়নি ওএমআর শিট? রায়ে বলছে যে যারা প্রশ্ন করেছেন উত্তরটা শুনুন। অতএব যোগ্য তাদের মাইনে ফেরত দিতে হবে, তাহলে এই যোগ্য আমাদের পরেরবার আপনার বলার সময় আমি বলবো আপনি বাইরে আছেন, আমার থেকে বেশি কাছে গেল, এটা করবেন তার মানে কি সুপ্রিম কোর্টের কাছে কিছু একটা ডেটা আছে? আমরা পরিষ্কার বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে চাকরি হারানোর পর তাকে রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়াটা সহজ, তাই করে কোনো রাজনৈতিক লাভ হবে কি হবে না সেটা আগামী নির্বাচনে প্রমাণ হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিয়ে এই সমস্যার সমাধান হবে নাকি আমরা সকলে মিলে চেষ্টা করবো যে এই সমস্যার সমাধান করতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি দেখবেন কিভাবে সমস্যার সমাধান করা যায়, তিনি চাকরি হারাতে পাশে আছেন, কিন্তু সিপিআইএম কে অফিসিয়ালি সেই কথা বলছে, সিপিআইএম তো উল্লাস দেখাচ্ছে। এই উল্লাসটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন হতে পারে, কিন্তু তাই দিয়ে এই সমাজের কি কোনো উন্নতি হবে? মাথায় ঢুকেছে একই না। সিপিআইএম উন্নতি নিয়ে ভাবতে হবে না, চুরির টাকা গুছিয়ে রাখুন, ফেরত দিতে হবে। চুরির টাকা খরচা করবেন না, একটা জায়গায় রেখে দিন, ফেরত দিতে হবে। কি করে তৈরি হলো যে এসএসসির উপর একটা নতুন করে 5 জনের কমিটি এবং সুপার নিউমেরিক পোস্ট, এগুলোকে তো তৃণমূলকে জবাব দিতে হবে। এই দিকগুলো তারা কোনো মতেই অ্যাড্রেস করছেন না। যেটা করছেন সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট ফেডারেল সিস্টেমে রায় দিয়ে দিয়েছে। জুডিশিয়ারি সবসময় দাঁড়িয়ে আইনসভার উপর কথা বলে না, সেইটার প্রমাণ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট সেদিন রায় দিয়েছে। ও তখন এই রায়টা পছন্দ হয়েছে, যাকে রায়টা পছন্দ হয়নি, যতটা আপনাদের পক্ষে যাবে ততটা ভালো পছন্দ, ওই বেলা জুডিশিয়ারি ভালো, বাকিটা খারাপ।